দর্শক চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন কাকাতুয়া এজেন্সি ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং। পুরো অনুষ্ঠান জুড়ে নিউ ইয়র্ক স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি রিজওয়ানা এলফিস। আপনারা জানেন ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং আমাদের যে প্রোগ্রাম, এটা আসলে প্রতি বছরে আমরা যে ট্যাক্স ফাইল করি আমাদের প্রবাসীদের জন্য বিভিন্ন ধরনের তথ্য এবং কিভাবে আমরা প্রতি বছর আমাদের নিজেদেরকে তৈরি করতে পারি, আমরা কি কি ডকুমেন্টস তৈরি করতে পারি, আমরা যারা W2-তে কাজ করি বা আমরা যারা বিজনেস করি তারা আসলে কিভাবে আমাদের এই ট্যাক্স ফাইলের পেপারগুলো রেডি করতে পারি, সেই ধারাবাহিকতা নিয়ে এবং সেইগুলো নিয়েই কিন্তু আমরা আমাদের এই ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং আলোচনা করি। এবং বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পারভেজ কাজী, তিনি হচ্ছেন IRS এনরোল এজেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমরা আসলে বরাবরই তো আসলে কিভাবে ট্যাক্স ফাইল করতে হবে বা ট্যাক্স ফাইলের পরে আসলে যদি লেটার আসে সেটা নিয়ে আমরা অনেক সময় কথা বলে থাকি। আজকে আপনার সঙ্গে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রিটায়ারমেন্ট যে বিষয়টা আছে, সেই ক্ষেত্রে আসলে আমরা একদম রিটায়ারমেন্ট প্ল্যানটা কিভাবে শুরু করতে পারে একজন, সেটা নিয়ে যদি আমরা আজকে শুরু করি আলোচনা। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। ধন্যবাদ আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট রিটায়ারমেন্ট নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সবসময় বলে থাকি আমার ট্যাক্স পেয়ারদেরকে, যারা আমার কাছে আসে ফাইল করার জন্য, তাদেরকে বলে থাকি যে রিটায়ারমেন্ট প্ল্যান হচ্ছে ফর ইয়োর বেনিফিট, কিন্তু সরকার এটা করার জন্য আপনাকে একটা ট্যাক্স ছাড় দেয়। আচ্ছা, তো এই ছাড়টা তো দেওয়ার কোনো অর্থ নেই, দেওয়ারও দরকার ছিল না। আপনার বেনিফিটের জন্য তো আপনি করবেনই, উপরন্তু আপনি এই ছাড়টা পাচ্ছেন। আচ্ছা, দেন হোয়াই নট। এবং আমি সাধারণত তাদেরকে এভাবে বলে থাকি যে একজন বয়স্ক বৃদ্ধ ভদ্রলোকে হয়ে বাঁচার চেষ্টা করেন, বয়স্ক লোক হয়ে নয়। অর্থাৎ ওল্ড গাই হিসেবে পৃথিবীতে শেষ বয়সে বেঁচে থাকবেন, তার থেকে আসুন আমরা সবাই এল্ডারলি জেন্টলম্যান হই। আপনি জানেন তো ওল্ড গাই এবং এল্ডারলি জেন্টলম্যানের পার্থক্যটা কোথায়? দুজনে কিন্তু একই বয়সের, কিন্তু একজনের কাছে টাকা আছে আরেকজনের কাছে নেই, মানে একজন অন্যের উপর নির্ভর হচ্ছে, গাই হয়ে রয়ে গেছে, আরেকজন এল্ডারলি জেন্টলম্যান, যেহেতু তার কাছে বিত্ত আছে। অতএব সামাজিকভাবে আপনাকে যদি প্রতিষ্ঠা পেতে হয়, আপনাকে যদি নিজের আইডেন্টিটিকে এস্টাবলিশ করতে হয়, দেন ইউ নিড এ রিটায়ারমেন্ট প্ল্যান। এবং কখন দরকার এটা? আপনি যখন 60-এ পা রেখেছেন তখন, না যখন 30-এ আপনি হাঁটি পা করে কর্মজীবনে চলছেন তখন? অবশ্যই 30 থেকে প্ল্যানটা শুরু করতে হবে 30-তে। অতএব রিটায়ারমেন্ট প্ল্যান এমন একটা জিনিস, ইভেন অনেক সময় আমি আমাকে দিয়ে বলে থাকি, আমি এই দেশে যখন প্রথম জবে ঢুকি, আমাকে রিটায়ারমেন্টের কথা বলা হয়েছিল আমার কোম্পানি থেকে 401(k)তে কন্ট্রিবিউট করার জন্য। আমি ওটা মাথায় নেই না, তখন মনে হচ্ছে যেটা বাড়তি কেন আমি ভাবছি যে আসছি এই দেশে, জব করছি, পয়সা আর্ন করব, এস্টাবলিশ হব, তারপর গিয়ে রিটায়ারমেন্ট প্ল্যান করব। আর আমরা একসাথে প্রায় 18-19 জন জয়েন করেছিলাম ওই কোম্পানিতে। আচ্ছা, প্রত্যেকে 401(k) কন্ট্রিবিউট করেছে এক্সেপ্ট মি। আমি কন্ট্রিবিউট করেছি 10 কি 15 বছর পর গিয়ে। ডিফারেন্সটা হচ্ছে আমার সাথের কলিগরা সবাই 1.5 মিলিয়ন নিয়ে রিটায়ারমেন্টে গেছে, সেখানে আমি 1/3 নিয়ে রিটায়ারমেন্টে গেছি। তো পার্থক্য এখানেই। আপনাকে শুরু করতে হবে যত শীঘ্র সম্ভব তখনই, এবং আপনাকে কন্ট্রিবিউট করতে হবে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কন্ট্রিবিউশনটা। অর্থাৎ আপনাকে যেটা ম্যাক্সিমাম আপনি কন্ট্রিবিউট করতে পারেন সেটা আসলে করা উচিত। হ্যাঁ, সেটা করতে হবে। 401(k)তে যেমন এই বছরের ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন অ্যাবাউট 24,000,
যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, W2 এমপ্লয়ি, আপনাদের উচিত হবে HR এর সাথে কথা বলুন। আপনারা কে কোন বয়সে জানি না, কিন্তু ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন যেটা সম্ভব সেটা করুন। আপনারা যদি 50-এর ঊর্ধ্বে হয়ে থাকেন, ক্যাচ আপ প্রভিশন বলে একটা কথা আছে, যারা আগে কন্ট্রিবিউট এনাফ করেনি কিন্তু এখন এনাফ কন্ট্রিবিউট করতে চাচ্ছেন, তাদেরকে একটা ক্যাচ আপ প্রভিশন দেওয়া হয়ে থাকে বিভিন্ন এমপ্লয়ারের পক্ষ থেকে। আপনারা সেটা কন্ট্রিবিউট করুন। এবং এটা ছাড়াও একটা ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট অথবা রথ আইআরএ অথবা রথ আইআরএ, এই দুটার পার্থক্যটাও আমি একটু এক্সপ্লেইন করতে চাই দর্শকদেরকে। আইআরএ অথবা রথ আইআরএ, এই দুটার পার্থক্যটা হচ্ছে দুটাতেই যদি কন্ট্রিবিউট করতে চান আপনার আর্নড ইনকাম থাকতে হবে। জি আচ্ছা। হোয়াট ইজ আর্নড ইনকাম? যেই ইনকামটার জন্য আপনি কাজ করেছেন। এরকম কি কোনো অ্যামাউন্ট আছে যে মিনিমাম এই অ্যামাউন্টটা আমাকে ইয়ারলি ইনকাম করে তারপরে এটার? হ্যাঁ, এরকম একটা অ্যামাউন্ট আছে। আর্নড ইনকাম এবং আনআর্নড ইনকাম আমার মনে হয় আমরা কম বেশি বুঝি, তারপরও যদি একটু পরিষ্কার করতে হয়, এনি প্যাসিভ ইনকাম, যেই ইনকামটার জন্য আমি কোনো কাজ করিনি, সেটাকে বলা হয় আনআর্নড ইনকাম। যেমন ধরেন ইন্টারেস্ট ইনকাম, আনএমপ্লয়মেন্ট ইনকাম, গ্যাম্বলিং ইনকাম, রেন্টাল ইনকাম, এগুলো হচ্ছে সব আনআর্নড ইনকাম। আর আর্নড ইনকাম হচ্ছে সেলফ এমপ্লয়েড ইনকাম, W2 ইনকাম, আমি কাজ করে আর্ন করছি। হ্যাঁ, আপনার যদি কন্ট্রিবিউশন লিমিট এবছর ৭৫০০, আপনাকে মিনিমাম ৭৫০০ আর্ন করতে হবে টু কন্ট্রিবিউট ৭৫০০ টু ইয়োর আইআরএ অর রথ আইআরএ। আইআরএ এবং রথ আইআরএ পার্থক্যটাও একটু বোঝা দরকার। আইআরএ হচ্ছে প্রি ট্যাক্স ডলার, মানে আমি যেই টাকাটা রাখছি সেটার উপরে আমি কোনো ট্যাক্স পে করছি না। সিম্পল, ধরেন আমার ইনকাম ৫০,০০০, আমি যদি ৭,০০০ আইআরএতে রাখি, তাহলে আমি যখন ট্যাক্স ফাইল করব, ট্যাক্স প্রিপেয়ারার অথবা প্রফেশনাল, সে দেখবে আমার ইনকাম 43,000। পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা যারা গত ৩৩ বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77th স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারে এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ ৩০ বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। আর রথ আইআরএ হচ্ছে পোস্ট ট্যাক্স ডলার, মানে আমার ওটা ধরে তারপরে, হ্যাঁ, আমি যখন ট্যাক্স ফাইল করব, আমার ইনকাম যদি ৫০,০০০ হয়, ট্যাক্স প্রফেশনালও দেখবে আমার ইনকাম 50K, মানে ওইটা ডিডাক্ট করা হবে না রথ আইআরএ। কিন্তু দুটোর ক্যাচ হচ্ছে, রথ আইআরএ ইফ আই মেইনটেইন মোর দেন 5 ইয়ার্স, তারপর ওখান থেকে আমি যদি এনক্যাশ করি, ডিস্ট্রিবিউশন নেই, আমাকে কোনো ট্যাক্স পে করতে হবে না। আর আইআরএ এটা হচ্ছে প্রি ট্যাক্স ডলার, মানে আমি এই ডলারের উপর কোনো ট্যাক্স দেই নাই, কিন্তু যখন আমি ডিস্ট্রিবিউশন নিব তখন আমাকে ট্যাক্স পে করতে হবে, এই পার্থক্য। এবং আমরা একটা সাধারণ ইয়েতে দেখেছিলাম যে কেউ যদি $600 পার মান্থ কন্ট্রিবিউট করে টু আইআরএ,
or to any retirement plan যেখানে মানে ট্যাক্স ডেফার্ড গ্রোথ যদি থাকে এবং কোনো একটা ইনভেস্টমেন্ট ভেহিকেলের যদি ওটা রাখা হয় S&P 500-এ বলা হয় ইন অ্যান অ্যাভারেজ 10% রেট অফ রিটার্ন, সেটা যদি ক্যালকুলেট করি তো 30 বছরে আপনার $600 মান্থলি কন্ট্রিবিউশন এসে দাঁড়াবে $1 মিলিয়ন। তো অতএব আমি সকলকে অনুরোধ করব, যদি কাজের জায়গা থেকে রিটায়ারমেন্ট প্ল্যান থাকে সেখানে সেটা নেওয়া উচিত। ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করেন, অপটিমাইজ করেন সেটাকে। আর যদি সেখানে না থাকে পার্সোনালি আপনি পার্সোনালিও নিতে পারেন। আর বিজনেস ওনারদের জন্য তো অনেক সুবিধা, জি আচ্ছা তারা অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারে। তারা 25% অফ দেয়ার নেট ইনকাম ওরা কন্ট্রিবিউট করতে পারে, এবং সোলো 401k প্ল্যান যদি নেয় তাহলে আরো অনেক বেশি তারা কন্ট্রিবিউট করতে পারে। আপনি যে কথাই বলছিলেন যে যেটা ইনকাম করছে তার মিনিমাম $600 যদি সে যদি চায় তাহলে সে করতে পারবে, এরকম ইভেন আপনি এটাও বলছিলেন যে 30 বছরের পর থেকে আসলে মানে কথার কথা যে প্ল্যানটা শুরু করা। কেউ যদি মনে করে যে না আমি তো আসলে আমার এখন 45 বা 50 হয়ে গেছে, বাট আমি এখনো পর্যন্ত আমি কোনো ধরনের আমার রিটায়ারমেন্ট প্ল্যান নেই নাই, তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের আপনি সাজেশন দেবেন? ফ্রম টুমরো দে শুড স্টার্ট। কত দিয়ে তারা আসলে শুরু করতে পারে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা? কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু জিনিসটা হচ্ছে আপনি কতখানি এফোর্ড করতে পারেন, আপনার এফোর্টেবিলিটির উপর। এবং এখানে রিটায়ারমেন্ট প্ল্যানের সবচেয়ে বড় কথা যেভাবে টাকাটা জমানো হয় অথবা সেভ করা হয়, জি আমাদের যে সেভিংস যেই ট্যাকটিক্স, এটা কিন্তু এই দেশে এসে জানলাম যে এটা ভিন্ন। আচ্ছা, যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু সহজ করে বলতেন। আমি সহজ করে বলি, আমাদের সেভিংস টেন্ডেন্সিটা কি, কিভাবে আমরা সেভ করি। ধরেন আমার বেতন 3000, আমি রেন্ট পে করি 1500, 500 টাকা চলে যায় আমার গ্রোসারি এবং আদার বিলে, আমার 200 টাকা যায় ইউটিলিটিতে, আরো 250-300 আমি ধরে নিলাম বিভিন্ন খাতে আমার খরচ হয়ে যায়। তারপর যেই 300 টাকা থাকলো সেটাকে আমি সেভ করি। দ্যাটস দ্য ওয়ে উই সেভ। কিন্তু না, ওটা ভুল। ওকে, আপনার বেতন 3000, আপনার রিটায়ারমেন্ট প্ল্যানে আপনি ডিসাইড করেছেন রাখবেন 300, ঠিক আছে। আপনি বাড়ি ভাড়া দেন 1500, রিটায়ারমেন্ট প্ল্যানেও দিয়ে দেন 300। আপনার হাতে টাকা বাঁচার পর সেই টাকাটা আপনি রিটায়ারমেন্ট প্ল্যানে রাখবেন, রং, ভুল। আপনি আগেই প্রি ডিটারমিন্ড অ্যামাউন্ট আপনার রিটায়ারমেন্ট প্ল্যানে যেতে হবে, এবং দ্যাটস দ্য ওয়ে অফ কারেক্ট সেভিংস। এইভাবে আমাদেরকে সেভিংসের প্রবণতা বাড়াতে হবে। একটা মানে ধরেন যারা আমরা আমেরিকা মানে প্রবাসী আমরা যারা আছি, আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এই রিটায়ার প্ল্যানটা? সবচেয়ে বড় কথা, রিটায়ারমেন্ট প্ল্যানে আপনি যদি একটু গভীরে যান যে আরএস কেন ট্যাক্স ছাড় দিচ্ছে। ট্যাক্স ছাড় দেওয়ার একটাই কারণ, যে আমি যদি বুড়ো বয়সে, ধরেন এখন আমি কাজ করছি, সপ্তাহ শেষে পেচেক আমার ঘরে আসছে, আমি যখন অবসরে যাব আমার বাসায় কিন্তু আর কোনো পেচেক আসবে না। আমার কি খরচও শেষ? না, আমার খরচ আরো বেড়েছে। বুড়ো বয়সে ওষুধপত্র তো বেশি খেতে হবে। তো অতএব আমার খরচের জায়গায় আছে কি, অথবা আরো বেড়েছে, কিন্তু নো পেচেক্স। তো এই পেচেক নাই, আমি ওই খরচকে কিভাবে ফেস করব, কিভাবে মিট করব? একটাই উপায়, যে আমি সরকারের শরণাপন্ন হব, আমি কমিউনিটির উপর একটা লায়াবিলিটি হব। তো সেটা যেন আমি না হই, সেই কারণেই আইআরএস এই রিটায়ারমেন্ট প্ল্যান অথবা অবসরের জন্য যারা টাকা সেভ করে তাদেরকে এই ট্যাক্স ছাড়টা দিয়ে থাকে। আচ্ছা, আমরা সকলেই কিন্তু আমাদের যারা আত্মীয় স্বজন অথবা আমাদের নেক্সট টু কিন আছে, তাদের উপর আমরা একটা লায়াবিলিটি যেন না হই,
আমাদের নির্ভরশীলতা কমিয়ে কমে আনা আসে। আমরা যেন তাদের প্রিয়জন হয়ে পরবর্তী জীবনে অথবা শেষ সময়ের দিনগুলো কাটাতে পারি, এর জন্যই দরকার রিটায়ারমেন্ট। আমি সমসাময়িক একটা বিষয় নিয়ে কিন্তু আসলে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ওই যে বেনিফিটের যে বিষয়গুলো, এটা কি আসলে মানে এটাও তো আসলে গভর্নমেন্টের আপনার মানে ইবিটি যদি বলি বা ফুড স্ন্যাপ যদি বলি, এইটার সাথে কি আসলে এই ধরনের মানে কোনো সম্পৃক্ত আছে কিনা? অবশ্যই আছে। ইবিটি কারা পায়? যাদের কোনো ইনকাম সেরকম নেই, যাদের রিসোর্স লেভেলও নেই, মানে মোটামুটি যারা নির্ভরশীল, জি, তারাই ইবিটি বা পায়, ফুড স্ন্যাপ যেটা, হ্যাঁ, স্ন্যাপস পায়, নানা প্রোগ্রামের অধীনে টাকা পায়। জি, এখন বৃদ্ধ বয়সে অবসরে গিয়ে আপনি যদি ইবিটির উপর নির্ভর করতে চান করতে পারেন, আবার ইবিটি ছাড়াও আপনি জীবনযাপন করতে পারেন। আপনাকে ডিসাইড করতে হবে আপনি যখন অবসর নেবেন, ওল্ড এজে যাবেন, আপনি কোন জায়গায় পা রাখবেন। আমরা বছর শেষে যত কাজ করি না কেন, মূলটাই হচ্ছে আসলে ট্যাক্সে যদি গরমিল হয়, আসলে মানিই হচ্ছে এভরিথিং। সো আপনি যদি আমাদের দর্শকদের জন্য আরেকটু একদম শেষের দিকে যদি কিছু বলতেন। ধন্যবাদ আমাকে আবারও কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রিয় সাবজেক্ট রিটায়ারমেন্ট, আমি এটা নিয়ে নিজে ভুক্তভোগী বলেই আমি এটাকে এত পছন্দ করি। এবং আমি যখন নতুন জবে ঢুকেছিলাম, কাজ শুরু করেছিলাম, আমাকে এত সুন্দরভাবে বোঝাবার কেউ ছিল না। জি, পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা, যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারী এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক